আপনারা শুনছেন গল্প হামারি আধুরি কাহানি পর্ব ১৩। গত পর্বে আপনারা শুনেছিলেন অর্ণার বিভিন্ন অবস্থার কথা, অর্থাৎ আদিত্যর বিয়ে হচ্ছে সেই কথা জেনে অর্ণা অনেকটাই ভেঙে পড়েছে। তারপরে সেই শখ কাটিয়ে ওঠার পরে সে তার কোলে আলো করে পেল তার ছেলেকে। এই অবধি আপনারা শুনেছেন। এবার আপনারা শুনবেন গল্পের পরবর্তী অংশ। অর্ণা এখানে তার ছেলে যে হয়েছে সদ্যজাত শিশুর মুখ দেখে অনেক খুশি। একটা মা যেরকম তার সন্তানের মুখ দেখে খুশি হয় সেরকমই খুশি। কিন্তু অদ্ভুত ব্যাপার যে নার্সিংহোমে এসে অর্ণার শাশুড়ি তার নাতিকে দেখে বলে, গায়ের রংটা মনে হয় ফর্সা হয়নি, ওই তোমার মতো কালো কালোই হয়েছে। আশ্চর্যের ব্যাপার, এখনো কিছু মানুষ আছে যারা ফর্সা কালোর বিচার করে। সদ্যজাত সন্তান সে যেমনই হোক, নাতি হয়েছে, সদ্যজাত সন্তান হয়েছে, সে ঠাকুমা হবার সুযোগ পেয়েছে, এগুলো তার কাছে কিছু ম্যাটার করে না। রংটা ফর্সা নাকি কালো এটাই আসল। তবে অর্ণা তো সেরকম মুখরা টাইপের কিছু নয়, সেইভাবে কথা বলতে পারে না, সেই জন্য সেই কথাগুলো শুনেও প্রত্যুত্তর কিছুই দেয় না। এইভাবে নার্সিংহোম থেকে অর্ণা তার সন্তানকে নিয়ে বাড়িতে আসে। তারপরে বাড়িতে এসে যথারীতি সে তার সন্তান নিয়ে প্রচণ্ডভাবে ব্যস্ত থাকে। তখন আসলে আদিত্য বা ইত্যাদি নিয়ে ভাবার তার কোনো রকম সময় হয় না, কারণ সে সন্তানকে দেখতে, তার প্রত্যেকটা মুহূর্তের কথা বুঝতে এগুলোতেই সময় চলে যায়। এইভাবে অনেক দিনই কাটে, প্রায় ১ মাস এইভাবে কেটে যায়। তারপরে আরও প্রায় ৩ মাস এইভাবেই সন্তান এবং তার কার্যকলাপ ইত্যাদি নিয়েই তার কেটে যায়। মানে এই কাজে অর্ণা ভালো মতোই ব্যস্ত হয়ে পড়ে। তারপরে আরও প্রায় ৬ মাস পর অর্ণা দেখে যে তার ননদ এসে গেছে অলরেডি ২-৩ মাসের ভেতরেই, ইন্ডিয়াতে ফিরেছে। অর্থাৎ অর্ণা যখন সন্তান নিয়ে নার্সিংহোম থেকে বাড়িতে ফিরেছে তখনই ননদ বিদেশ থেকে ফিরে গেছে, শুভমিতা বিদেশ থেকে ফিরেছে, সায়নও ফিরেছে এবং তারা এসে তাদের এই ভাইপোর মুখ দেখে খুবই খুশি। এবং এইবার চলছে প্রচণ্ড রকমভাবে চেষ্টা চারদিক যাতে এক্ষুনি শুভমিতা কনসিভ করতে পারে। কিন্তু সন্তান হওয়া তো আর হাতের মোয়া নয়, সেই জন্য বেশ কয়েকবার ওদের চেষ্টা চালাতে হয়। এবং সদ্য সন্তান না আসলেও কিছু ডাক্তারও দেখাতে হয়। তবে ডাক্তার বলে সবই নর্মাল আছে, আপনারা অনেকবার ধরে চেষ্টা করুন, কোনো একবার ঠিকঠাক হয়ে যেতে পারে, ভয়ের কিছু নেই। কিন্তু সেটাও হয় না। অর্ণা যেহেতু তাড়াতাড়ি সন্তান হয়ে গেছে, সেহেতু সুমিতারও এক্ষুনি হতে হবে। আর কত দেরি, ডাক্তার যতই বলুক সব ঠিক আছে, যতদিন না সে প্রেগনেন্সি টেস্ট কিটে 2টো দাগ দেখতে পাচ্ছে ততদিন তার মনে শান্তি নেই। সো শুভমিতা এইটা নিয়ে ভীষণভাবে একটা মরিয়া হয়ে ওঠে যে তাকে এক্ষুনি সন্তান লাভ করতেই হবে, তাকে এক্ষুনি কনসিভ করতেই হবে। তো যাই হোক, এই করতে করতে অর্ণার ছেলের নাম হচ্ছে আয়ুষ। তো অর্ণার ছেলে আয়ুষের প্রায় ৬ মাস বয়স হয়ে যায় এবং তারপরে অন্নপ্রাশনও হয়। তখনও অর্ণার ননদ শুভমিতা তার তখনও কনসিভ করে উঠতে পারেনি। তার জন্য সে তার শ্বশুরবাড়িতে যথারীতি একদম অগ্নিকাণ্ড শুরু করে দিয়েছে। অর্থাৎ তার শাশুড়ির ওপর, শ্বশুরের ওপর, বরের ওপর, সবার ওপর সৌমিতা অলরেডি ঝামেলা, ঝগড়া, অশান্তি সব কিছু করে দিয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই অর্ণার শ্বশুরবাড়ির সব লোকজনই শুভমিতাদের শ্বশুরবাড়ি কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত প্রবলেমের সলভ করা নিয়ে ব্যস্ত থাকে। অর্ণার দিকে কারোর হুঁশই নেই। অর্ণার নিজের বাচ্চাকে তার মায়ের কাছে ৩ মাস রাখার পর সে যখন তার শ্বশুরবাড়িতে ফিরে এলো, ব্যাপারটা হলো যে রান্নাটাই হয়তো করতে হতো না, কিন্তু বাচ্চার কাজে কেউ তাকে হেল্প করতো না। তবে হ্যাঁ, অর্ণা তো ভীষণ লড়াকু মেয়ে, সেই জন্য সে কারোর হেল্পও চায়নি।
তারা যদি কিছু ভালোবেসে হেল্প করতে চাইতো করেনি। অর্ণা নিজের কাজ নিজে করতেই ভালোবাসে। সেজন্য অর্ণা মুহূর্তের মধ্যে কেন জানি না ভীষণ বড় হয়ে যায় এবং সব একা হাতে সামলানোর ব্যবস্থা করে নেয়। অর্থাৎ বাপের বাড়িতে একদম প্রথম 3 মাস যে ছিল, তারপর বাচ্চার সমস্ত কিছু দায়িত্ব, কাজকর্ম, বাচ্চা সংক্রান্ত সমস্ত কিছু সে নিজেই একা হাতে সামলায়। তাকে হেল্প করার কেউ ছিল না। আর কারণ হেল্প করার সময়টা থাকলেও তারা তখন ব্যস্ত তাদের মেয়ে অর্থাৎ শুভমিতার মন ভোলানো কথা বলতে। অর্থাৎ অর্ণার শাশুড়ি, অর্ণার শ্বশুর, অর্ণার হাজব্যান্ড সবাই শুভমিতাকে বিভিন্ন মন ভোলানি কথা বলে তাকে এটা বোঝাতে চাইছে যে হবে, অত টেনশন করার কিছু নেই, সেও কনসেপ্ট করতে পারবে। তো শুভমিতার তো সেই সময় ভুল বদলেই যায় যে মেয়েটা একসময় বলেছিল আমার জন্য কি দাদা বৌদির কোনো কিছু প্রবলেম হচ্ছে, আটকে যাচ্ছে, মেলামেশা করা বন্ধ করে ফেলছে। সেই মেয়েটাই আজকে গোপালের চান জল খেতে ব্যস্ত হয়ে যায়। আয়ুষকে কোলে নিয়ে কাঁদতে থাকে, মনে মনে ঠাকুরকে ডাকতে থাকে। তাহলে আপনারাই বুঝুন একই অঙ্গে কত রূপ দেখব। একসময় সন্তানের কথা বলতে তার কত রকম কথা না, তার এখনো বয়সই হয়নি বাচ্চা নেওয়ার, বা তার জন্য যেন এরা না আটকে থাকে। আর আজকে এদের যখন সন্তান হয়ে গেছে তখন সুমিতা থাকতেই পারছে না। অ্যাট এনি কস্ট তার কিন্তু কনসেপ্ট করতেই হবে, এই একটা ব্যাপার। যাকে ভগবানও নাছরবান্দা হয়ে শেষ পর্যন্ত তথাস্তু বলেই দিলেন। তাই জন্য শুভমিতাও শেষ পর্যন্ত কনসিভ করে ফেলল। তাই জন্য আয়ুষের অন্নপ্রাশনে শুভমিতা আসতে পারেন। এইভাবে আস্তে আস্তে আয়ুষের অন্নপ্রাশন এবং পরবর্তী সময়টা আরো ভালোভাবেই কাটতে থাকে। কিন্তু এই অন্নপ্রাশনের পরেই হঠাৎ করোনা ভাইরাসের জন্য একটা লকডাউন পিরিয়ড শুরু হয়। মানুষের কীরকম মহামারীতে কীরকম অবস্থা বুঝতেই পারছিলেন। মানুষ মৃত্যু ভয়ে আতঙ্ক হয়ে যে যার বাড়িতে ঢুকেছিল। কেউ ভালো মতো বাইরে বেরোতে পারতো না, মেলামেশা করতে পারতো না, সবসময় মাস্কের আড়ালে, পর্দার আড়ালে ঘরের ভেতরে থাকতে হতো। আর বাচ্চাদের থেকে অত্যন্ত সাবধান বলে অর্ণা প্রায় বাইরের জগৎটা দেখা ভুলেই গেছিল। সে ভেবেছিল আর হয়তো সে তার বাপের বাড়ি হয়তো যেতেই পারবে না। যাই হোক, সেই মহামারীও যে কোনো একদিন কাটবে এইটা মানুষের বিশ্বাস হয়নি। কারণ চারদিকে এত মানুষের মৃতদেহ, এত কিছু, এত মৃত্যুর সংবাদ, এত ভাইরাস ছড়িয়ে পড়ার কথা সে শুনছিল যে অবশ্যই তারা ভয় পেয়ে গেছিল। এদিকে আসি আদিত্যর কথায় বলতে গেলে আদিত্য তো ইমোশনাল হয়ে ড্রিঙ্ক করে শেষ পর্যন্ত মায়ের কথায় রাজি হয়ে এই বিয়েতে রাজি হয়। সে তার ওয়াইফকে যখন উঠবে অবস্থায় ছিল, অর্থাৎ বিয়ের আগে একবারই মিট করেছিল এবং বলেছিল যে আমি তোমাকে সেইভাবে ভালোবাসতে পারবো না, কিন্তু স্বামীর যে সমস্ত দায়িত্ব কর্তব্য সব কিছুই আমি সামলাবো। এবং মায়ের কথা অনুযায়ী যেমন বিয়ে করেছি তেমনি মায়ের কথা অনুযায়ী হয়তো তোমাকে সন্তান সুখও দেবো, কিন্তু এটা ভেবো না যে আমি তোমাকে ভীষণ ভালোবাসতে পারবো। আসলে আদিত্য যে ওয়াইফ, ওর নাম হচ্ছে দিশারি। তো দিশারি এতটাই ভালো মেয়ে ছিল, সে সমস্ত কন্ডিশন মেনে নেয়। কারণ সে একটু গ্রাম্য এলাকার একটু ভালো মেয়েই ছিল, মানে তার মনটা খুবই ভালো ছিল। আর সে এটা বুঝতে পেরেছিল জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তবে হয়তো একদিন থাকতে থাকতে আদিত্য ঠিকই তার ওপর মায়া পড়ে যাবে। সে তো দিশারিকে সম্মান দেবে, বাড়িতে থাকতে দেবে, অধিকার সব কিছুই দেবে, হয়তো মনের ভেতরে ভালোবাসাটা দেবে, তাতে কি অধিকার দেবে, সম্মান দেবে, এটাই তো অনেক, এনাফ ফর মি। এইটা ভেবে দিশারি এই বিয়েতে রাজি হয়েছে। তারপরে সেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়। বিয়েতে গায়ে হলুদ হয়, আদিত্যর বাড়িতেও গায়ে হলুদ হয়। তারপরে আমাদের যেরকম নিয়ম হয় গায়ে হলুদের পরে, গায়ে হলুদ আগে ছেলের বাড়িতে হয়ে যাওয়ার পর সেটি মেয়ের বাড়িতে পাঠানো হয়। এবং ওদের কিছু নিয়ম ছিল
যে বিয়ের আগে চতুরাক্ষর সেটাও হয় এবং তারপরে বিয়ের অনুষ্ঠান হয়। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে মালা বদল, শুভ দৃষ্টি, 7 পাকে ঘোরা, সিঁদুর দান সব কিছুই হয়। আসলে আদিত্য পরিস্থিতিতে পড়ে বিয়েটা করলেও সে এটা মেনে নিয়েছে যে সে বিয়ে করছে, বাস্তবসম্মতভাবে করছে, সামাজিক স্বীকৃতি দিয়ে করছে। সুতরাং মনে যাই থাকুক সেটা মনেই থাকুক। অর্ণা যেরকম ভাবে তার ওপর ভুল বুঝেই হোক, অভিমান করেই হোক বিয়ে করেছে, সেও আজকে এই মেয়েটিকে তো জানিয়েছে তার ভালোবাসার কথা। এইভাবে জানিয়ে যখন দিয়েছে তখন তারা চিন্তার কি, সে নিশ্চয়ই বুঝবে যে আদিত্য মানুষটা ভালো, কিন্তু কোথাও একটা ভালোবাসায় বাধা পড়ে গেছে বলেই সে পুরোপুরিভাবে দিশারিকে নিজের আপন করে না নিতে পারলো। একটা স্বামী স্ত্রীর যা যা প্রয়োজন সেগুলো সবই সে করবে। আর সেই জন্যই বিয়ের সমস্ত কিছু আয়োজনের সাথে সাথে বিয়ে বাড়ির হই হুল্লোড় আনন্দ সবকিছুই ফিরে আসে। আদিত্যরও মনে পড়ে যায় এই বিয়ে বাড়ি, এই বাড়িতেই বিয়ে হয়েছিল। অর্থাৎ যখন অর্ণার সেই দাদার বিয়ে হয়েছিল তখন তো বিয়ে বাড়ির অনেক মানুষজন তাদের বাড়িতেও ছিল। সেই সানায়ের সুর, সেই সব কিছু, সেই প্যান্ডেল সব কিছু এই বাড়িতে হয়েছিল। আশ্চর্যের ব্যাপার আজও হয়েছে। শুধু আদিত্য যাকে পছন্দ করেছে সেই মানুষটার সঙ্গে আদিত্যর বিয়ে হয়, বাদ বাকি সবই হয়েছে। সেই মানুষজনদের হাসি, হই হুল্লোড়, আনন্দ সবকিছুই হচ্ছে, নিমন্ত্রিত সবকিছুই। কিন্তু যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই অবকাশ, কিছুর একটা অভাব আছে। তবে হ্যাঁ, লোক ভিড়ে, এত মানুষজনদের ভিড়ে হয়তো সেই মুহূর্তগুলোকে আদিত্যর মাঝে মাঝে মনে পড়লেও আদিত্য সেগুলোকে সযত্নে মনের ভেতরে রেখে আবার বাস্তবে ফিরে এসে বিয়ে বাড়ির সমস্ত আচার আচরণ, নিয়মকানুন এবং বিয়ের সমস্ত নিয়মকানুন সবই পালন করছিল। অর্থাৎ অর্ণার বিয়ের সময় যেমন তার মনের অবস্থা হয়েছিল, আদিত্যর বিয়ের সময়ও আদিত্যর মনে সেই একই অবস্থা চলছিল। মাঝে মাঝে মন স্মৃতির পাতা উল্টে সেই সময়ে ফিরে গেলেও আবার সে বাস্তবে ফিরে আসছিল এবং বিয়ের সমস্ত কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করছিল। এরপর তারা হানিমুনেও গেছিল। হ্যাঁ, তারা দিল্লি, জয়পুর এই দিকেই গেছিল, বাবা মা বোন এদের সবাইকে নিয়ে। অর্থাৎ এক্ষেত্রে বলে রাখি আহেলিও গেছিল এবং আদিত্যর বাবা মা সবাই মিলে তারা একটা ফোর্ট জাতীয়, মানে অর্থাৎ জয়পুর বা রাজস্থান এই সমস্ত জায়গায় তারা গিয়েও ছিল এবং সেখানে একটা টেন্টের ভেতরে তারা খুব একটা সুন্দর হানিমুন হাউসের মতো একটা নিয়েছিল, যেটা দেখতে মনেই হচ্ছিল না যে বাইরে থেকে টেন্ট, অথচ ভেতরে অসাধারণ একটি মানে রুম। তো যাই হোক, খুব ভালোভাবেই তাদের হানিমুন কেটেছিল। ছোট ছোট সুখ জুড়ে থাকে বুক ঘিরে তোমাকে, ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায় সড়কের বাঁকে। ওরে মনে রে, আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে আদিত্য যেহেতু মেয়েটিকে বলেছিল যে সে মন থেকে ভালোবাসতে পারবে না, তাই বলে যে শারীরিক চাহিদা মেটাবে না এটা কিন্তু বলেনি। তাই আদিত্য সেই মেয়েটির সঙ্গে শারীরিকভাবে সম্পর্ক রাখলেও, অর্থাৎ দিশারির সঙ্গে শারীরিক সম্পর্ক রাখলেও মানসিক সম্পর্কের ভেতরে কিন্তু অর্ণা ছিল। অর্থাৎ একটা মেয়ের যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সবই পেয়েছে দিশারি। শুধু সে চেয়েছিল মনের মধ্যে একটা ছোট্ট স্পেস চাই, সে
সেইখানে যেন দিশারি ইন্টারফেয়ার না করে, কারণ সেটা শুধুই অন্যায্য। কিন্তু আদারওয়াইজ সে দিশারিকে তার শারীরিক চাহিদা থেকে বঞ্চিত করেনি। ছুঁয়ে থাকি আর গুছি কেন সুখের দাগ মুছে তোমারই মতন মেঘে, সত্যি কোনো গল্প না পাওয়া তোমায় অল্প না, কি মায়া বলেছ দু চোখে, বেঁধেছ কি সে আমাকে। এইভাবে তাদেরও বিয়ের ভালোই সময় কাটতে থাকে। বিয়েটা যেমন সত্যি ছিল সেরকম হানিমুনটাও কিন্তু কোনো মিথ্যে ছিল না। সেই জন্য মাঝে মাঝেই তারা প্রেমের জোরে হারিয়ে যেত। ভালোভাবেই কাটছিল তাদের হানিমুন। ফ্যামিলি নিয়ে গেলেও একান্তে কিছুটা সময় তারা কাটাচ্ছিল। বলতে পারা যায় এই সময়টা তারা ভালোই উপভোগ করছিল। আসলে অর্ণা যেমন কিছুটা নিজের জীবনে মন দিয়ে চেয়েছিল, সেরকম আদিত্যও তার নিজের সংসারে নিজের বিবাহিত জীবনের প্রতি মন দিতে চেয়েছিল। তাই জন্য সব কিছুই সে নতুন করে শুরু করতে চেয়েছিল। হানিমুন থেকে ফিরে আসার পরে পরেই তাদেরও জীবনের লকডাউন পিরিয়ড শুরু হয়। আদিত্যর তখন খুবই খারাপ অবস্থা। লকডাউনে তার এই কোম্পানির চাকরি চলে যায়। সে তখন টালমাটাল অবস্থা, কি করবে? এই অবস্থায় অনেক কোম্পানি, আপনারা জানেন এই লকডাউন টাইমের জন্য অনেক কোম্পানি নিজেদেরকে বন্ধ করে ফেলে। যেগুলো অনলাইনে চালানো সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়, সেগুলো কিছু কিছু চলতে থাকে, বাদবাকি অনেক কোম্পানি নিজেদের লোকসানের ভয় বন্ধ হয়ে যায়। সেভাবে আদিত্যরও এই সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোম্পানি ছিল সেটাও বন্ধ হয়ে যায়। সেই সময় আদিত্য বুঝতে পারে না যে সে কী করে নিজের জীবিকা অর্জন করবে। হঠাৎই সে সামান্য কিছু ইনভেস্ট করে এটি হোম ডেলিভারি গ্রসারি শপ খুলে বসে। তার বাড়ির নিচে তলাতেই এটি গ্রসারি শপ খুলে বসে এবং সেখান থেকে হোম ডেলিভারির ব্যবস্থা আছে সমস্ত গ্রসারি। আপনারা জানেন নিশ্চয়ই করোনার সময় মানুষজন বাজার হাট যাওয়াটা খুবই বন্ধ করে দিয়েছিল। সেই জন্য কোনো মানুষ যদি বাড়িতেই গ্রসারি আইটেম পেয়ে যায় তার খুবই সুবিধা হয়। সেই জন্য এই সমস্ত অনলাইন গ্রসারি শপগুলো সেই সময় খুবই মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং ভালো চলছিল। সেই রকমই একটি দোকান খুলে বসে আদিত্য। হয়তো শুনতে আদিত্যর কাছে মনে হয়েছে যে সে যেরকম পড়াশোনা করেছে, সে যেরকম করেছে তাতে এটা খুবই নিম্নমানের কাজ, কিন্তু কাজ কোনোটাই নিম্নমানের নয়। যদি সেটা সৎ কাজ হয়, যদি সেই কাজের মধ্যে তুমি ভালোবাসা খুঁজে পাও, তাহলে যে কোনো কাজই ভালো কাজ। আসল তো ভালো থাকা, ভালোবেসে কাজটা করা আর সৎ পথে কাজ করা। চুরি ডাকাতি করছে না তো, সে নিজে খেটে নিজে অর্জন করছে। কারণ এই অবস্থায় শুধু সে নয়, এরকম অনেক মানুষেরই এই অবস্থা। তবুও তো তারা ঘুরে দাঁড়াচ্ছে। আজকে আদিত্যও সেই জন্য ঘুরে দাঁড়িয়ে এইভাবে নিজের একটা বিজনেস চালু করতে চায়। আদিত্য তখন তার এইরকম হোম ডেলিভারি একটা গ্রসারি শপ শুরু করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত গ্রসারি আইটেম কাছাকাছি লোকাল এরিয়া, ওই চত্বরের মধ্যে বা আরেকটু সামান্য এরিয়ার মধ্যে সে ডেলিভারি দিয়ে আসে। এটা করতে থাকে। এবার বলতে থাকি যে আপনারা নিশ্চয়ই জানেন অর্ণার সন্তান হয়ে যাওয়ার পর শুভঙ্করের মন যেন অন্যদিকে চলে যায়। সে ততটাও অর্ণাকে সময় দিতে পারে না বা সময় দেওয়ার মনোভাবই থাকে না। কিরকম জানি বদল চলে আসে শুভঙ্করের জীবনে। শুভঙ্কর অতটাও অর্ণার কাছে খুব একটা শারীরিক চাহিদা মেটানোর জন্য সক্ষম ছিল না। অর্থাৎ সক্ষম হয়তো ছিল, মানসিকভাবে চাইতো না। কারণ সে চাইতো তাদের একটি সন্তান হয়ে গেছে, আর লাকিলি সেটা ছেলে সন্তান হয়ে গেছে। সুতরাং আর তাদের মধ্যে কোনো রকম শারীরিক যোগাযোগ থাকা উচিত না। কিন্তু যেমন আমাদের টয়লেট, যেমন আমাদের পটি, সেরকম এটাও একটা চাহিদা। মানুষ এটা বোঝে না যে এটাও একটা চাহিদা, এটাও মানুষের থাকে এবং এটাও পূরণ করা উচিত। কারণ এটা ন্যাচারাল চাহিদা। আর অন্না যখন আজকে সব কিছু ভুলে তাকে তার মন প্রাণ সব কিছু সঁপে দিয়েছে, তখন অর্ণা তো চাইতেই পারে না
তার স্বামীর কাছ থেকে সামান্য শারীরিক খুশি পাবে। কিন্তু শুভঙ্কর সেই মুহূর্তে অর্ণার সঙ্গে অনেক মিসবিহেভ করতে শুরু করে। অর্ণা তার বাচ্চাকে নিয়ে সমস্ত কাজ সামলে উঠতে পারতো না। শুভঙ্কর সেখানে হেল্প করতো, কিন্তু যে হেল্পটা করতো সেটা অর্ণার খুব একটা কাজেই লাগতো না, বা খুবই সামান্য হেল্প, সেইটাতে অর্ণার কিছুই হতো না। ম্যাক্সিমাম সব কিছুই অর্ণাকে করতে হতো। আর বুঝতেই পারছেন সেই সময় রান্না করা, বাসন মাজা এই সবেরও তো লোক ছিল না। সেই জন্য অনেক কাজই বাড়ির সব মানুষকে একসাথে বসে করতে হতো। কিন্তু অর্ণার এখানে হেল্পিং হ্যান্ডটা খুবই কম ছিল, তাই জন্য অর্ণার খুবই চাপ হয়ে যেত। তারপরে আস্তে আস্তে লকডাউন পিরিয়ড শিথিল হতে থাকে, কিন্তু এটা বোঝা যায় যে অর্ণা কিছুতেই ফিজিক্যালি হ্যাপি নয়। অর্থাৎ শুভঙ্কর তার সঙ্গে সমস্ত সম্পর্ক প্রায় ছেড়েই দিয়েছে। সম্পর্ক যদি আপনি গভীর সম্পর্ক না বলে আপনি যদি বলেন হালকা কিছু সম্পর্ক, সেটাও বন্ধ করে দিয়েছে। শুধু একটাই ধ্যান জ্ঞান লক্ষ্য, সেটা হচ্ছে সন্তান। অর্থাৎ সেই সন্তানকে পেলেই শুভঙ্করের খুশি, ব্যাস, আর কিছু চায় না। কারণ সেটার জন্যই অর্ণাকে বিয়ে করা অ্যাকচুয়ালি, অ্যাস্ট্রোলজার মেনে। আর সেটা পেয়ে গেছে যখন, আর অর্ণাকে অত মন জুগিয়ে খুশি করার তো কিছু দরকার নেই। সেই কারণেই আস্তে আস্তে অর্ণাও কিরকম যেন একটা মন মরা হয়ে যায়। সে ভাবতে পারে না যে কোনো পুরুষ এইভাবে মহিলার থেকে একদম ফিজিক্যালি সমস্ত রকম সম্পর্ক ছাড়া আলাদা কেন থাকবে। আমি তো তার সঙ্গে ঝগড়া করিনি, তার সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করিনি, এত কষ্ট দিয়েছে তাও সব সহ্য করেছি, তাকে বাবা হবার সুযোগ করে দিয়েছি। 9 মাস 10 দিন ধরে সন্তানকে গর্ভে ধারণ করে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটিয়েছি। যে মানুষটার জন্য এত কিছু করলাম, সেই মানুষটা কি আমাকে একটু ট্রিট করতে পারে না? সেই মানুষটা কি একটু আমায় খুশি করতে পারে না? আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের যাওয়াতে। আসলে একটা মানুষ যখন হঠাৎ করে 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, তখনই খুব সমস্যা হয়। অন্যার ক্ষেত্রেও তাই হয়েছিল। অন্যা, আপনারা হয়তো গল্পের আগের পার্টে শুনেছিলেন যে এই সন্তান নেবার আগে আগে শুভঙ্কর খুবই ভালো ব্যবহার করছিল অন্যার সাথে। অন্যা ভেবেছিল তার জীবনে সুদিন ফিরে এসছে, ভগবান হয়তো মুখ তুলে তাকিয়েছে। হঠাৎ করে যখন এতটা চেঞ্জ বুঝতে পারে না, অন্যা মনে মনে ভেঙে যায়। কিন্তু সে যে কদিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসবে সেটারও উপায় নেই, চারদিকে লকডাউন চলছে। তাই জন্য একাই নিজের কষ্টটা মনের মধ্যে নিয়ে কাঁদতে থাকে। হারা মনের অনুরাগে বাজে কোন রাগিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। সে বুঝতে পারে না যে শুভঙ্কর কেন তাকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছে, কেন তাকে আবারও কাছে টেনে নিচ্ছে না, কেন আগের মতো আর ভালোবাসছে না, কেন সে তাকে শারীরিক সুখটাও দিচ্ছে না। শুধুই কি সন্তানের জন্যই সব কিছু ছিল? আজকে তাহলে ফলকে পেয়ে শুভঙ্কর গাছকেই ভুলে গেল? আসলে এরকম হয়তো অনেকের জীবনে হয় বা হয় না, আমার সেটা ধারণা নেই, কিন্তু মনে হয় হয়তো অনেকের জীবনেই হয়। মানুষ একটা সন্তান পেয়ে গেলে না, যে মানুষটার কাছ থেকে সে সন্তান পেল, সেই মানুষটার অবদানটাই ভুলে যায়। অর্থাৎ সেই মানুষটাকে খুশি রাখাটার যে তারও দায়িত্ব, যে কারণে আজকে সে বাবা হবার সুযোগ পেয়েছে, যে মানুষটা
এত কষ্ট সহ্য করে এত দিন ধরে মনে আশা রেখে স্বপ্ন বুনে একটা সন্তানকে পৃথিবীতে এনেছে, সেটা বলতে পারেন হ্যাঁ সেটা হয়তো মাতৃত্ব নামক সুখের জন্যই, কিন্তু সেই মাতৃত্ব নামক সুখও তো কখনো কখনো কষ্টকর হয়। যারা হয়তো আমার এই গল্পের মহিলা শ্রোতা তারা বুঝবেন যে এই সময়ও অনেক ধরনের পেন হয়, অর্থাৎ কোমরে ব্যথা করে, পেটে মাঝে মধ্যে লাগে, সেই রকম নানা রকম আনহেলদি ফুড খাওয়া যায় না, সবসময় একটা রেস্ট্রিকশন ফুড খেয়ে থাকতে হয়। তাছাড়াও বিভিন্ন রকম শারীরিক প্রবলেম শুরু হয়, বিভিন্ন রকম প্রবলেম, এবং মনে আসার জন্য সেই প্রবলেমগুলোকে প্রবলেম মনে হয় না, অ্যাকচুয়ালি এটাই। এবং তারপরে এই যে আমাদের ইনজেকশন, যেটি কোমরকে একবারে যা তা বানিয়ে দিয়েছে, সেই ইনজেকশানের ব্যথা যন্ত্রণা সব কিছু সহ্য করেই হয়তো বলবেন সিজার করে বাচ্চা হলো। সিজার করে বাচ্চা হয় কষ্ট নেই, পেট কাটার কষ্টটা নেই। সেন্স যখন ফিরে আসবে তখন সেই পেট কাটার যন্ত্রণাটা সেই মেয়েটা বুঝতে পারবে না? সবই তো পারবে। কাজেই এত কিছু করে একটা মানুষ যখন আরেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই পৃথিবীতে সন্তান নিয়ে এলো, তখন কি সেই অপোজিট মানুষটার উচিত নয় যে তার এই জীবন সঙ্গীকে একটু খুশি রাখার, একটু ভালো ভালো কথা বলার? যদি শারীরিকভাবেও এখন তাকে সুখ না দিতে পারে, অন্তত মানসিকভাবে তার কাছে বসে দুটো সুখ দুঃখের গল্প করার। অর্ণা আসলে এগুলো সহ্য করে ফেলেছিল। অর্ণা আসলে একটা সময় বুঝতে পেরেছিল যে শুভঙ্কর কীরকম, কিন্তু হঠাৎ করে শুভঙ্করের এই প্রেগনেন্সি টাইমের আগে ভুল বদলে ফেলার জন্য ওনার মনটা আবার অনেক কিছু আশা করে বসছিল, চেয়ে বসেছিল, ভেবে বসেছিল শুভঙ্কর হয়তো পাল্টে গেছে, শুভঙ্কর তাকে ভালোবাসছে, শুভঙ্কর তার মনের কথা বুঝতে পারছে, শুভঙ্কর তার মনের মতো হয়ে গেছে। কিন্তু এক ঝটকায় এইভাবে শুভঙ্করের 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাওয়াটা অর্ণা মেনে নিতে পারেনি। আর সেই কারণেই অর্ণার বড্ড কষ্ট হয়। তারপরে আস্তে আস্তে লকডাউন পিরিয়ডটা একটু শিথিল হলেও স্বামী স্ত্রীর সম্পর্ক সেই রকম স্বাভাবিক হয়নি শুভঙ্কর এবং অর্ণার মধ্যে। শুভঙ্কর তখন মাঝে মাঝেই অর্ণাকে খুব কষ্ট দিত। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কথা শোনাতো, অর্থাৎ মানসিক কষ্ট দিত। কিছু ভুলচুক হয়ে গেলে সে কাজে অর্ণা সবসময় ভয়ে সিটিয়ে থাকত। সন্তানকে তার মাঝে মাঝে আদর করার থেকেও বেশি ভয় করত, যদি কিছু হয় তাহলে তাকে মনে হয় শেষ করে ফেলবে, অর্থাৎ অর্ণাকে শেষ করে ফেলবে শুভঙ্কর, এরকম নামক ভয়ও ঢুকে গেছিল অর্ণার মনে। আস্তে আস্তে সময় পাল্টাতে থাকে, লকডাউন শিথিল হয়, তারপরে আবার কিছু কিছু মানুষের অফিস যাওয়া শুরু হয়। তখন অর্ণার ওপর চলে এক্সট্রা কিছু, যে আমার টিফিনটা কেন গুছিয়ে রাখতে পারো না, সকালবেলা উঠে আমাকে আমার নিজের টিফিন গোছাতে হয়, তুমি তো এটুকু হেল্প করে দিলেই পারো, তুমি তো সকালবেলা ওঠো, উঠে গিয়ে আবার শুয়ে পড়ো। কেন এই কথাগুলো বলতে পারেন? একটা মা সারা রাত ধরে তার বাচ্চার জন্য জেগেছিল, সে হয়তো ভোর রাতেই একটু চোখটা বুঝেছে, সে হয়তো পারছে না সকালবেলা উঠে তার হাজবেন্ডের টিফিন গুছিয়ে দিতে, কিন্তু তারপর সে যে এই শুয়ে তারপর সারা দিন যে আবার সেই বাচ্চাকে নিয়ে সমস্ত কাজকর্ম, সেটা বুঝতে পারে না শুভঙ্কর। এটা বুঝতে পারে না বলেই অর্ণাকে হয়তো এতগুলো কথা বলে, অর্ণার খুব কষ্ট হয়। আসলে এই সময় একটা মেয়েদের মধ্যে ডিপ্রেশন হয়, পোস্টপার্টাম ডিপ্রেশন, অর্থাৎ একভাবে সারাদিন ধরে সন্তান আর ঘরের ভেতর থাকতে থাকতে একটা মানুষ বোর হয়ে যায়। সেক্ষেত্রে বাইরের পৃথিবী, বাইরের দুনিয়া একটুও না দেখতে পাওয়ার জন্য মানুষের মনের মধ্যে অনেক রকম ডিপ্রেশন এই সময় হয়ে থাকে। আপনারা হয়তো এটা সার্চ করলে অনেক কিছুই দেখতে পারবেন। তো সেই রকম হয়তো অর্ণার জীবনেও হয়েছিল, সেই জন্য অর্ণা আরও বেশি কষ্ট পায়। শুভঙ্করের এই ধরনের পিন ফোটানো কষ্টগুলোতে সে বুঝতে পারে আদতে শুভঙ্কর একটুও চেঞ্জ হয়নি।
যা ছিল তাই আছে, শুধু কিছু দিনের জন্য ভুল বদলে ফেলেছিল। অর্ণা সেটা বুঝতে পারেনি। সরল মনে এই জটিল শুভঙ্করকে বড্ড বিশ্বাস করে ফেলেছিল। এই বিশ্বাস করাটাই ভুল ছিল, কারণ একটা সময় কিন্তু অর্ণা বুঝতে শিখে গেছিল যে শুভঙ্কর অ্যাকচুয়ালি কীরকম। কিন্তু এই ভুল বদলানো ভালোবাসাটা অর্ণার চোখে ধরা পড়েনি। সত্যিকারের ভালোবাসা ভেবে ফেলেছিল অর্ণা, তাই জন্য বড্ড কষ্টই হয়। যাই হোক, এইভাবে অর্ণার দিনগুলো কাটতে থাকে। সে সন্তানকে নিয়েই বেশি সময় কাটানোর চেষ্টা করে, আর শুভঙ্করের পিন ফোটানো কথাও সহ্য করতে থাকে। অর্ণার জীবনটা তখন একদমই একটা সে অন্ধকার বন্দি জেলের মধ্যে থাকা অবস্থায় কয়েদিদের যেরকম অবস্থা হয় সেই রকম। না আছে হাসি, মজা, আনন্দ। সন্তান অবশ্যই তার কাছে আনন্দের, কিন্তু সেই সন্তান সামলাচ্ছে আর সামলাচ্ছে, আর কিছু না। তার পার্টনার তার সাথে ভালো কথাও বলছে। এখন তার মোস্ট প্রায়োরিটি তার সন্তান, অর্থাৎ শুভঙ্করের কাছে এখন ওয়ান অ্যান্ড অনলি এই সন্তানই তার একমাত্র জীবনের লক্ষ্য। এখন তার অন্য কোনো প্রয়োজনই নেই। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। অন্নাকে অ্যাকচুয়ালি তো বাচ্চা মানুষ করার, অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র হিসাবেই বিয়ে করতে চেয়েছিল শুভঙ্কর, তাই না? এইভাবে কাটতে থাকে সময়টা। এদিকে আদিত্য তার নিজের এই হোম ডেলিভারি গ্রসারি শপ নিয়ে ভালোই এগোতে থাকে, ভালো মতোই অর্ডার আসতে থাকে। আস্তে আস্তে বেশ ভালোই পপুলার হয়ে যায়। কম দামের মধ্যে এত ভালো সুযোগ সুবিধা, হোম ডেলিভারির ব্যবস্থা, এটাই তো মানুষ চায়, তাই না? সেই জন্য এধারে আদিত্যর জীবন চলছে, ওধারে অর্ণার জীবন চলছে। দুজনের সংসার দুরকমভাবে চলছে। গল্পের গতি এগিয়ে নেওয়ার জন্য বলি, এধারে অর্ণারও প্রায় 1-2 বছর কেটে গেছে। লকডাউন তখন প্রায় কমে এসছে, মানুষ আস্তে আস্তে বেরোতে পারছে, বেড়াতে যেতে পারছে। কিন্তু অর্ণা এখন কোথায় বেরোবে? তার মাঝে মাঝে না তার ছেলেকে বার্ডেন মনে হতো, অর্থাৎ আয়ুষকে। সেই বাচ্চা আয়ুষকে দেখে তার মনে হতো এ যেন তাদের উত্তরাধিকারী সম্পত্তি। অর্ণা নিয়ে সামলাতে গিয়েও অর্ণার দুবার ভয় পেত, যদি বাচ্চার কিছু হয় তাহলে তাকে মনে হয় তারা শেষ করে ফেলবে। যদি বাচ্চার কিছু হয় তাহলে অর্ণাকে মনে হয় বুকে ফাটিয়ে দেবে। যদি বাচ্চার কিছু হয় তাহলে মনে হয় অর্ণাকে ধরে বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবে। অর্ণা সবসময় এই ভয়ের মধ্যেই থাকতো। আর আপনি বুঝতেই পারছেন যে এই বাড়িতে বাচ্চার সামান্য একটু পড়ে যাওয়া, অর্থাৎ একটু পায়ে লেগে যাওয়া, হাতে লেগে যাওয়া, একটু সামান্য কিছুতেই বাড়ির সব লোকজন এতটা পরিমাণ অর্ণাকে বকতো যে অর্ণা সবসময় বাচ্চা নিয়ে ভয়েই থাকতো। তার বাচ্চার প্রতি তার যে অধিকার, দায়িত্ব, কর্তব্য, সেগুলোর থেকে তার মনে হতো তার শ্বশুর শাশুড়ি বর তার বাচ্চাকে যেন বেশি ভালোবাসে এবং বেশি দায়িত্ব কর্তব্য তাদেরই আছে। মায়ের থেকে বড় সেভ আর কে করতে পারে বলতে পারেন? কিন্তু না, অর্ণার শ্বশুর বাড়িতে সেটা নয়। অর্ণার শ্বশুর বাড়িতে মায়েরা কিছু পারে না, বাড়ির লোকজনেরাই অ্যাকচুয়াল বাচ্চাকে মানুষ করছে। কিছু কিছু মানুষ বড়াইবাজ হয়ে থাকে, অর্ণার শ্বশুর বাড়ির লোকজনও সেরকম। লোকজন এলেই বলতে শুরু করে দেয় যে তারা কতটা এই বাচ্চা মানুষের পেছনে তাদের কতটা হাত আছে, তারা কতটা পরিশ্রম করেছে এই বাচ্চা মানুষের পেছনে। আসলে তাদের এমনই বড়াইবাজ কথা আছে, অপরদিকের লোকটা ভাববে অর্ণা অ্যাকচুয়ালি মনে হয় ঘুমিয়ে টুমিয়ে সময় কাটিয়ে দিচ্ছে, বাড়ির লোকই তো বাচ্চাটাকে মানুষ করে দিচ্ছে, তাই না? আসলে শুধু এই অদৃষ্ট আর ভগবানই জানে যে কে বেশি কাজকর্ম করছে, কে আসলে
বাচ্চাটাকে মানুষ করছে। আপনাদেরকে হয়তো বলা হয়নি, শুভমিতার 1 বছরের মধ্যেই সন্তান জন্ম নেয় এবং সুমিতা চেয়েছিল সবসময় পাল্লা দিতে এবং কম্পিটিশন করতে। তাই হয়তো ভগবান সেই কম্পিটিশনকে আরও বজায় রাখার জন্য শুভমিতারও ছেলে হয়। অর্ণা অবশ্য চেয়েছিল যে শুভমিতার যদি ছেলে হয় তাহলে অর্ণার ছেলের হয়তো ভালোবাসায় কম পড়ে যাবে, কিন্তু এটা বুঝলো না যে মানুষ যাকে ভালোবাসে তার সব কিছুকেই ভালোবাসে। অর্ণার যদি আজকে মেয়ে হতো তাহলে সে হয়তো সারাদিনে নানা রকম কথাবার্তা শুনে সে ছোট থেকেই বুঝে যেত সে পরিবারের একটি বার্ডেন। এক্ষেত্রে হয়তো ছেলে হওয়ার জন্য বংশরক্ষা হিসাবে বাড়ির লোকজনরা সেরকম কিছু না বললেও তুলনা কিন্তু চলতেই থাকে, কারণ অন্যার সন্তানের গায়ের রঙের থেকে তার ননদ শুভমিতার সন্তানের গায়ের রং একটু ফর্সা। সেই জন্য দুজনের মধ্যে সেই তুলনা কিন্তু চলতেই থাকে। সে দুজনের ছেলেই হয়েছে, সে দুজনের ছেলেই হোক বা মেয়েই হোক, যাই হোক, তবু ভালো যে ছেলে বলে সেই ছোটবেলা থেকে মেয়েরা এই পারে মেয়েরা ওই পারে এই নিয়ে যে এক্সট্রা একটা মন খারাপ, সেইটার মধ্যে দিয়ে অন্তত অর্ণার ছেলেকে যেতে হবে না। সে অ্যাটলিস্ট স্বাভাবিক পড়াশোনা, স্বাধীনভাবে থাকা, সব কিছু পাবে। কারণ মেয়ে হয়ে জন্মালে তাকে তো হয়তো ওই সামান্য পড়িয়ে বিয়ে দেওয়ার জন্য রেডি করে রাখতো, তাই না? অর্ণার তখন খুব মন খারাপ হয়ে যেত, কারণ অর্ণা নিজে যেভাবে জীবনটাকে কাটিয়েছে সে সবসময় চায় তার সন্তানরা যেন চাকরি করে, নিজের পায়ে দাঁড়ায় এবং নিজের মতো নিজের যোগ্যতায় স্ট্যান্ডার্ড হয়ে তারপর যদি বুঝে তারা বিয়ে করবে, না হলে করবে না। অর্ণা বড্ড ভুল করেছে আদিত্যর উপর রাগ দেখিয়ে বাবা মায়ের কথায় বাবা মায়ের পছন্দ অনুযায়ী ছেলেকে বিয়ে করে নেয়। অবশ্য এটা ভাগ্যে ছিল বলেই তাই। এইভাবে আরো বছর 2 কেটে যাবার পর অর্ণাও যেমন বেশ কিছুটা সন্তানকে নিয়ে এখন অনেকটাই কাজকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে, সেরকম আদিত্যরও এবার মা বাবা বলতে চেয়েছে তাদেরও যেন একটি সন্তান নেওয়ার সময় হয়ে গেছে, তারাও যেন এবার চেষ্টা করে। প্রসঙ্গত বলে রাখি, সন্তান অর্ণার বাচ্চা হওয়ার পরে পরে রাঁধুনি রাখলেও তাকে ছাড়িয়ে দেওয়া হয় পরে পরে। তাই অর্ণাকে বাচ্চা সামলানোর পাশাপাশি রান্নার কাজটিও ধরিয়ে দেওয়া হয় বাচ্চার অন্নপ্রাশন শেষ হওয়ার পর থেকেই। তাই জন্য রান্না বান্না কাজকর্ম সন্তান সামলানো সব কিছুই পড়ে যায় অর্ণার ওপর দায়িত্ব পড়ে যায়। তখন থেকেই অর্ণার খাওয়া দাওয়ার অনেক প্রবলেম শুরু হয়, অর্থাৎ এত কাজ সামলে উঠতে পারছে না, তাই নিজের জন্য ভালো কিছু বানিয়ে খাওয়ার সময় নেই, ওই যা হোক দিয়ে দুমুঠো ভাত পেটে গেলেই হবে, এই রকম একটা ব্যাপার হয়ে যায়। কারণ রান্নাবান্না তো কেউ করে দেবে না, কেউ করে ওর মুখের সামনে খাবারও ধরবে না। সেই জন্য অর্ণা রান্না বান্না সব কাজ নিজেই করতে থাকে এবং সন্তান সামলানোর কাজও নিজে করতে থাকে। তারপরেও শুভঙ্করের কথা যে তুমি কেন আমার এটা করে দাওনি, তুমি কেন আমার টিফিন ভরে দাওনি, তুমি যদি এই রকম চাও তাহলে তুমি বাপের বাড়িতে গিয়েই থাকতে পারো, আমি কোনো আপত্তি করব না, তুমি চাইলে সেখানেই শিফট করে যেতে পারো, আমি কোনো আপত্তি করব না, তোমার যদি মনে হয় এর থেকে ভালো আর আমি তোমাকে রাখতে পারবো না তাহলে তুমি ওখানে গিয়েই থাকতে পারো। এরকম নানা রকম পিন ফোটানো কথা অন্যকে হোয়াটসঅ্যাপে সারাক্ষণ লিখতে থাকতো শুভঙ্কর। কতটা কষ্ট লাগে বলুন তো, একটা মেয়ে তার স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে আসতে চায়, শ্বশুর বাড়িতে এসে ভালোবেসে থাকতে চায়, আর সেই মেয়েটিকে সামান্য কথায় যখন বলা হয় যে তুমি বাপের বাড়িতেই থাকতে পারো, তুমি ওখানেই শিফট করে যেতে পারো, তখন তার খুব কষ্ট হয়। মনে হয় কার জন্য এত অপাত্রে দান করছি আমি, কার ভালোবাসার কথা ভেবে আমি সন্তান নিয়েছি, পালন করছি,
মানুষটা তো আমাকে একটুও বোঝে না। আসলে অর্ণা ভেতরে ভেতরে অনেকটাই ভেঙে গেছিল। সন্তানের জন্য সে মরতে পারেনি। এমনও হয়েছিল ভেবেছিল যে আমার মরে যাওয়াটাই উচিত। আমি শুভঙ্করের কথা আর সহ্য করতে পারছি না। কিন্তু ওই যে বাচ্চার মায়াবী মুখের দিকে তাকিয়ে অর্ণা সুইসাইড করতে পারে। এইভাবে সময়টা কাটতে থাকে। এবং সে ঠিক করে সন্তান বড় হয়ে গেলে সে ঠিক একদিন এই শুভঙ্করের এই কথাটা, অর্থাৎ এই মনের ইচ্ছাটা পূরণ করবে। মানে শুভঙ্কর যে চেয়েছে সে যেন বাপের বাড়িতে শিফট করে যায়, সেটাই সে করবে। তবে সন্তানের দায়িত্ব পুরোপুরি শেষ হয়ে যাবার পর, কারণ এখন তো সে চাকরি করে না। সেই জন্য এখন সে সন্তানের সমস্ত দায়িত্ব নিয়ে বাপের বাড়িতে থাকতে পারবে না। আর তার বাবা মায়েরও বিশাল কিছু অবস্থা নয় যে তারা অর্ণার সন্তানের সবার দায়িত্ব নিতে পারবে না। অর্ণা এখন সমস্ত কথা হজম করে মুখ বুজে চলতে থাকে এবং এটা ভাবে মনে হয় তার জীবনে আবার ভালো কোনো দিন আসবে যখন ছেলে বড় হবে। এইভাবেই সময়টা কাটে। তবে হ্যাঁ, তখনও কিন্তু শুভঙ্করের ওপর একটু ভালোবাসা ছিল অর্ণার। মনে হতো যে মানুষটা হয়তো কাজের চাপে টেনশনে এরকম বলছে। আসলে আমাদের মেয়েদেরই এটা দোষ। ছেলেটা বেশি রাগী হলেও মনটা ভালো। ছেলেটার মনটা ভালো হয়তো সামান্য একটু রাগী। এইসব ভাবতে ভাবতে ছেলেদেরকে এতটাই আমরা কনসিডার করে দিই যে আমাদেরকে যে তারা বোঝে না, এইটা নিয়ে কোনো প্রতিবাদই হয় না। আমরা ভাবি আজ মেনে নিলে হয়তো কালকে সব ঠিক হয়ে যাবে, আবার কালকেও ভাবি আজ মেনে নিলে হয়তো কালকে সব ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে? কবে সবকিছু স্বাভাবিক হবে? এই করতে করতে ছেলেরাই সেই বাচ্চার মতো থেকে যায়, মেয়েরা অনেক বড় হয়ে যায়। কারণ আমরা ভাবি ছেলেটার রাগ যতই হোক মনটা খুবই ভালো। তাতে কি, মনটা ভালো তো কি হয়েছে? সারাক্ষণ কোনো একটা মানুষ যদি রাগ দেখায়, তাহলে কি আমি তার মন ধুয়ে জল খাবো, নাকি তার মন ধুলেই আমার জীবনটা কেটে যাবে? সেই মানুষটা তো চেঞ্জ হতে চাইছে না। সেই মানুষটা 10%ও চেঞ্জ হচ্ছে না। বাধ্য হয়ে মেয়েরা 100% চেঞ্জ হয়ে যায়। বরের কথা মতো বরের আজ্ঞাবহ হয়ে যায়। অর্ণার ক্ষেত্রেও তার ব্যতিক্রম। এবার বলি, এদিকে আদিত্য তার ওয়াইফ দিশারির সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কে সাবলীল থাকে এবং পরবর্তীকালে আহিলির বিয়ে হয়। অর্থাৎ আদিত্য বিয়ের পরে তার বোনেরও বিয়ে হয়। আহিলির বিয়ের পরে পরেই কিছু মাস পরে পরেই হঠাৎ করেই আহিলি কনসিভ করে ফেলে এবং আদিত্যরও তার পরে পরেই তার মায়ের কথা মতো তারাও কনসিভ করে ফেলে। কিছুদিন বাদে তাদের বাড়িতে দুটো সন্তান, অর্থাৎ আহিলির একটি ছেলে হয়েছে এবং আদিত্যর একটি ফুটফুটে মেয়ে হয়েছে। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। রং বেরঙের বেলোয়ারি সাত রঙারং মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের। একটি ফুটফুটে সুন্দর মেয়ে, গোল গোল মুখ, ছোট ছোট চোখ। আদিত্য এই মেয়ের দিকে তাকিয়ে এক অন্যরকম মায়ার আবেশে বেঁধে যায় এবং সে বুঝতে পারে না তার জীবনে খুশি আনারই একটি চাবিকাঠি, সেটা হচ্ছে তার মেয়ে। মেয়ের নাম দেয় অমৃতা। সত্যি কি
সুন্দর, আর আদর করে মেয়েকে নিজের রানীমা বলেও ডাকতে থাকে। তার জীবনের রানী তার মেয়ে। অর্ণা যেরকম চেয়েছিল এটি ফুটফুটি সুন্দর, তুলতুলে নরম নরম হাত, নরম নরম গাল, নরম নরম পা, সুন্দর ছোট্ট মিষ্টি মেয়ে হবে। আদিত্য জীবনে সেই রকমই একটি সন্তান আসে। আদিত্য সন্তানের মুখ দেখে মায়ায় পড়ে যায়, এক অদ্ভুত মায়ার বাঁধনে বেঁধে যায়। আদিত্যর যে মেয়ে হয়েছে এই কথাটা অর্ণার কানে যায়, মায়ের মারফতই যায়। এই কথা ভেবে অর্ণা বেশ খুশি হয় যে আদিত্য হয়তো তার জীবনে খুব সুখী, সন্তান হয়েছে। কিন্তু কিউরিওসিটি যায় না। অর্ণা ভাবতে থাকে, আদিত্যর মেয়ের কি নাম রাখলো? আদিত্য খুব ভালো আছে, তাই না? আসলে আমরা যখন নিজেরা খুব দুঃখে থাকি না, তখন অপর দিকের মানুষটাকে মনে হয় ওরা হয়তো খুব ভালো আছে। যত দুঃখ ভগবান শুধু আমাকেই দিয়েছে। আসলে তা নয়, দুঃখ ভগবান সবাইকে দিয়েছে, কম বেশি হয়তো আছে, কিন্তু সবাইকে দিয়েছে। কিন্তু যে দুঃখটা সহ্য করার মতো সেগুলো নিয়ে মানুষ ভাবে না। কিন্তু যে দুঃখটা খুবই মানসিক এবং সহ্য করার পরিসীমার বাইরে চলে যায়, সেইটার মানুষকে খুব কাঁদায়। অর্ণার জীবনেও তাই। সে তার মনের মতো স্বামী পেল, স্বামীর ভুল বদলটাকে সে চিনতে পারল। আজকে তার সন্তান হলো, এখন তার থেকে তার সন্তানের দামই বেশি। তার কথা ভেবেও দেখবে না শুভঙ্কর। কথায় কথায় এখন নানা রকম পিন ফোটানো কথা শোনাচ্ছে। সবই তো করছে অর্ণা, সন্তান মানুষ করছে, রান্না বান্না সংসার সবই সামলাচ্ছে। আর কি চায় শুভঙ্কর? আর কতটা পাল্টাতে হবে অর্ণাকে? আর কি কি করলে শুভঙ্কর তাকে একটু ভালো বলবে? আসলে তা নয়, ভালো বলার ইচ্ছা থাকার দরকার আছে। অনেক মানুষ আছে অল্প কাজ করেই অনেক বাহবা পায়, আবার অনেক মানুষ আছে অনেক কাজ করেও কোনো বাহবা পায় না। অর্ণার ক্ষেত্রেও তাই। সে যত কিছুই করুক তার কোনো প্রশংসা হয় না। শুভঙ্কর তো তার ভালো কথা বলতে ভুলেই গেছে। ভাই বোনের মতো সম্পর্ক আছে, অর্থাৎ শারীরিক সম্পর্কও কেটে গেছে, মানসিক সম্পর্কেও কষ্ট দিচ্ছে। তাহলে কোন সম্পর্কের জেরে অর্ণা এই সংসারকে ভালোবেসে পড়ে থাকবে বলতে পারেন? কিন্তু অর্ণা এই সংসারকে ভালোবেসেই পড়ে আছে, সেটা হচ্ছে লোক লজ্জার ভয় আর সন্তানের মায়া। সে চায়নি সন্তানের শৈশবটা এইরকম কাটুক। সে চায়নি যে সন্তান বুঝুক যে তার বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়, অশান্তি হয়। এই কারণেই অনেক কিছু অর্ণা হজম করে নিত এবং খুশি আছে দেখানোর চেষ্টা করত। আসে যায় এই মনে আমাকে কাঁদাতে, মনে পড়ে কত কথা। কিন্তু সে যখন জানতে পারলো আদিত্যরও মেয়ে হয়েছে, তখন সে ভাবলো আদিত্য হয়তো জীবনে সত্যিই খুব সুখে আছে। আর আদিত্যর হয়তো জীবনে এত সুখ লেখা আছে বলেই আজকে অর্ণার সাথে বিয়ে হয়নি। কারণ অর্ণার কপালটা তো পোড়া, তাই না? এই পোড়া কপালের সঙ্গে ভাগ্যিস আদিত্যর জীবনটা ভগবান জুড়ে দেয়নি, তাহলে হয়তো আদিত্যরও অনেক খারাপ কিছু হতে পারত। নিজেকে এটা ভেবে খুশি হয়েছে, আমি যেমনই থাকি না কেন, যত কষ্টই ভগবান আমাকে দিক না কেন, আদিত্য তো ভালো আছে। আমি তো আদিত্যকে আজও ভালোবাসি, তাই ওর খারাপ তো চাইতে পারি না। ওকে যে ভগবান ভালো রেখেছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। হাত ভরে দিয়েছিলে একদিনে, কত খুশি আমাকে তুমি।
কি নাম রাখলো কে জানে, জিজ্ঞেস তো করতে পারবো না। তবে যদি কোনোদিনও ছবি দেখতে পাই খুব ভালো হতো। মায়ের কাছে সে জানতে পারে যে আদিত্যর মেয়ে হয়েছে, বাট নাম ধাম কিছু জানতে পারে না। সেই সব সুখে স্মৃতি আসে যা এই মনে আমাকে কাঁদাতে। এদিকে অর্ণার বোন অনুষ্কা, সেও বেশ বড়সড় হয়ে গেছে, এখন আবার কয়েকটা প্রেম আর ক্রাশও চলে। তো অর্ণা একদিন দেখে যে তার বোন অনুষ্কা আদিত্যকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল এবং আদিত্য অ্যাকসেপ্টও করে নিয়েছে। সোশ্যাল সাইটে অনুষ্কা এবং আদিত্য ফ্রেন্ড লিস্টে আছে। তখন তার মনে হয় যে আমার মনে হয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটা ঠিক হবে না। আদিত্যর এত সুখের জীবনে আমি কোনো দুঃখের ছায়া হতে চাই না। আমার এই কালো ছায়া আদিত্যর জীবনে এলে আদিত্যর জীবনটাও কষ্ট যাবে। আমার এই কালো ছায়া আমি আদিত্যর জীবনে ফেলতে চাই না। তাই জন্য বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার জায়গায় হাতটা নিয়ে গেলেও কিছুতেই অর্ণা আদিত্যকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে না সোশ্যাল মিডিয়াতে। তারপর এই করতে করতে আরো অনেকগুলো বছর কেটে গেছে। এখন আদিত্যর মেয়েও 1 বছর হয়ে গেছে। এখন আদিত্যর মেয়েও বেশ খানিকটা বড় হয়ে গেছে, তার অন্নপ্রাশন হয়ে গেছে। এদিকে অর্ণার ছেলেও বেশ বড় হয়ে গেছে এবং শুভমিতার ছেলেও বড় হয়ে গেছে। শুভমিতার ছেলে এবং অর্ণার ছেলের মধ্যে 1 বছরের ডিফারেন্স, তাই দুজনেই বড়। শুধু শুভমিতার এটাই অহংকার ছিল যে তার ছেলে ফর্সা। যাই হোক, অর্ণা তাতে মাথা ঘামাতো না, কারণ সেটা সেই ফর্সা কালোর তুলনা সে ছোটবেলাতেও পেয়েছে। অর্থাৎ অর্ণার জীবনে ছোটবেলাতে এই ফর্সা কালোর তুলনা হয়েছে তার পিসির মেয়ের সাথে। সেই জন্য অর্ণার এগুলো সবই জানা। তবে মেয়ে হলে হয়তো খুবই কষ্ট হতো, কারণ এই সংসারে তো মেয়েকে চায় না কেউ, সবাই ছেলে সন্তান চায়। তাই এটা ভেবে সে খুশি হতো যে অ্যাটলিস্ট অবহেলাটা পাবে না। কালো ফর্সার তুলনা যাই করুক, অবহেলাটা তো পাবে না, এটাই অনেক। এইভাবে দিন চলতে থাকে। একসময় অর্ণার 7th অ্যানিভার্সারি এসেছে। অনেকগুলো বছর কেটে গেছে। অর্ণাও শুভঙ্করকে অনেকবার মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, অনেকবার ভেবেছে হয়তো শুভঙ্কর বদলে যাবে, হয়তো আমি এটা করলে শুভঙ্কর আবার আমায় ভালোবাসবে, হয়তো বা সন্তানের চিন্তাই এখন শুভঙ্করের মাথাটা গরম আছে, পরে ঠিক হয়ে যাবে। মনকে নানা রকম সান্ত্বনা দিতে দিতে অর্ণা নিজেকে একটা অন্য মানুষ বানিয়ে ফেলেছে আর ভেবেছে সব ঠিক হয়ে যাবে। ভালোবাসা বিবাহিত সম্পর্কের মধ্যে আস্থা রাখলে সব ভালোবাসা আবার ফেরত আসবে। এই জন্য অর্ণা নিয়ম করে তার প্রত্যেক বছর বিবাহবার্ষিকীতে একটি করে ভিডিও বানাতো, তার বরের ছবি দিয়ে আর তার নিজের ছবি দিয়ে। ওই যে বললাম, অর্ণা মনে অনেক আশা নিয়ে থাকতো, আশায় বাঁচিয়েছে আশা, সেই রকম বলতে পারে। সে সবসময় শুভঙ্করের কথা মতো চলার চেষ্টা করত। সে সমস্ত কিছু কাজে এক্সপার্ট হয়ে যায়, নিজের খাবার বানানো, বাচ্চার খাবার বানানো, রান্না করা, সব কিছু একা হাতে সামলানো, সব কিছু করতে থাকে। ইভেন ছেলে 3 বছর জন্মদিন এবং বাড়ির সমস্ত জন্মদিন হলে অর্ণাই সবসময় জন্মদিনের আয়োজন করতো, ডেকোরেটিং করে নিজে সুন্দরভাবে বেলুন দিয়ে, নানা রকম রিবন্স দিয়ে নানা রকম সাজাতো। এই সমস্ত কিছুর মাধ্যমে সে নিজে এবং পরিবারকে খুশি রাখার চেষ্টা করত। সে ভাবতো সব ঠিক হয়ে যাবে। আর কতবার মেয়েরা ভাবে বলুন তো সব ঠিক হয়ে যাবে? অ্যাকচুয়ালি সবটা কবে ঠিক হবে আমরা কেউ জানি না। সেজন্য অন্যও জানতো না, কিন্তু ওই যে বললাম আশা করতো যে আমি যদি এই পরিবারে খুব ভালোভাবে মিশে যায়, ভালোবাসা দিই,
তাহলে আমাকেও সবাই খুব ভালোবাসবে। এটা বুঝতো না যে সে তার ভালোবাসাটাকে অপাত্রে দান করছে। আসলে ওই বাড়িতে শুভমিতার স্থান শুভমিতার মতনই থাকবে, যতই অর্ণা কিছু করুক না কেন। যতই প্রেগনেন্সি টাইমে অর্ণা তার শ্বশুর মশাইয়ের জন্য পঞ্চব্যঞ্জন খাবার রেঁধে জন্মদিনে উপহার দিল না কেন, নাম তো হবে শুভমিতারই, তাই না? আসলে এই ঠোকর খাওয়াগুলো হয়তো অর্ণার জীবনে দরকার ছিল। অর্ণা নাহলে বুঝতেই পারতো না যে মানুষ এতটা বেঈমান। অর্থাৎ যে ফ্যামিলিতে তুমি এত ভালোবাসা দিচ্ছ, তারা তোমার সেই ফ্যামিলিতে তোমার এই এত ভালোবাসার প্রতিদান হয়তো কোনোদিন দেবে। উল্টে তুমি এক সময় সত্যটা বুঝতে শিখে যাবে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে শুধুমাত্র প্রয়োজনে, আর নিঃস্বার্থ ভালোবাসাও হয়। তখন অবশ্য অন্যার আদিত্যর কথা মনে পড়ে যায়। যতবারই দুঃখ বুঝি, মনে মনে ভেসে ওঠে তোমারই হাসি। ও স্মৃতির বোঝা যতই বাড়ে, বুকে বাড়ে হাহাকার ততই বেশি। চারিদিকে দেখি আঁধার, ভরা শ্রাবণ চোখে আমার, কোনো দিশার খুঁজে পাই না। আদিত্য আর অন্যার ভালোবাসাটা সেই নিঃস্বার্থ ভালোবাসারই একটা উদাহরণ। তবে যেহেতু অভিমান ছিল, তাই ভাবে না না, আদিত্য আমায় নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। আসলে আমি আদিত্যকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। আদিত্য তো ওই মেয়েটাকে ভালোবাসত যার সঙ্গে বিয়ে হয়েছে, যার জন্য আদিত্য একটা ফুটফুটে কন্যা সন্তান পেয়েছে। একসময় আমিও তো চেয়েছিলাম আমার একটি মেয়ে হোক, আবার ভয়ে চেয়েছিলাম না বাবা একটি ছেলে হোক, অন্তত অবহেলা পাবে না। সেভাবে আদিত্য নিজের জীবনে যখন সুখী আছে, তখন সেও এইভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে করতেই বাকি জীবনটা কাটিয়ে দেবে। শুভঙ্করের সেই রকম অ্যানিভার্সারি, রেজিস্ট্রি অ্যানিভার্সারি, এই সমস্ত দিনগুলো তার মনে রাখারও তো দরকারই ছিল না। খুব জোর সেদিন হয়তো মাংস হতো, এইটুকুই ব্যাস। সেও তো সেই অর্ণাকেই রাঁধতে হতো। আর অর্ণার নিজে হাতে কেক বানিয়ে তার বরকে ডাকতো, এসো শুভঙ্কর, দুজনে মিলে কেক কাটার ছবি তুলি। মানে সব দায়টাই মনে হতো যেন অর্ণার আছে। অর্ণা নিজেই কেক বানাতো, নিজেই ডেকোরেটিং করতো, নিজেই সাজাতো, নিজেই তার বরকে ডাকতো। এবং কেকটা যদি কোনো কারণে একটু খারাপ হতো, তাহলে তারা নাক বেঁকাতেও ভুলতো না। অর্ণা আস্তে আস্তে বুঝতে পারে যে সে এত ভালোবাসা দিচ্ছে যে কাজটার উপরে, আসলে সে কোনোদিনই ভালোবাসা ফেরত পাবে না। কিন্তু তাও ভাবে যে আমি তো এই সংসার থেকে কোথাও যেতে পারবো না, আমাকে এই সংসারেই থাকতে হবে। সুতরাং ভালোবাসা দিয়ে কোনো একদিন যদি এই সংসারে আমি পার্মানেন্টলি টিকে যেতে পারি, এই ভেবে অর্ণা নিজের মনকে সান্ত্বনা দিত এবং সকলের কথা শুনে খুব ভালো লক্ষ্মীমন্ত বউ হয়ে থাকার চেষ্টা করত। তার পাশাপাশি সন্তান সামলানো এবং সংসারের কাজ সবকিছুই করত। এদিকে বলে রাখি, শুভঙ্কর এবং অর্ণার মধ্যে শারীরিক সম্পর্কের খুবই অবনতি চলতে থাকে। অর্থাৎ তারা ওই যে ভাই বোন হয়ে গেছে, তারা এখন কেউই আর কারুর সঙ্গে শারীরিকভাবে মিশতে চায় না। অর্ণার ইচ্ছা হলো, শুভঙ্কর সেদিক থেকে নারাজ, কারণ শারীরিক সম্পর্ক তো শুধুই সন্তান পাওয়ার জন্য, সেটা যখন হয়ে গেছে তখন এইসবের আর প্রয়োজন নেই। অর্ণাও এদিকে শারীরিক সম্পর্ক তো দূরে থাক, বরের কাছ থেকে মানসিক কোনো সম্পর্কের সামান্য মিষ্টি মিষ্টি কথাও শুনতে পেত না। এইভাবে অর্ণার জীবনটা কাটছিল। এইভাবে 7টা বছর কেটে যায়।
7 নম্বর বছরেও কিন্তু অর্ণা তার বর শুভঙ্করকে নিয়ে ভিডিও বানাতে ভোলে না। বিয়ের নানা রকম ক্লিপিং থেকে ছোট ছোট ভিডিও তুলে একটা সুন্দর বিয়ের ভিডিও বানায় এবং ফেসবুকে আপলোড করে। এর মধ্যে বলে রাখি, কখন যে অর্ণার মনে হয়েছে যে আদিত্যকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেখি না আদিত্য সেটা অ্যাকসেপ্ট করে কিনা। হঠাৎই একদিন দেখে যে আদিত্য ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাট তার সঙ্গে কোনো রকম চ্যাটস করছে না বা সব ছবিতে লাইকও দিচ্ছে না। তবে সেদিন যখন 7th অ্যানিভার্সারির ভিডিওটায় আদিত্য লাইক দিয়েছিল, তখন অর্ণার মনে হয়েছিল সখা মম হৃদয়ের হে সখা মম হৃদয়ের সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের হে সখা মম হৃদয়ের হে সখা মম হৃদয়ের। আদিত্য কেন এতে লাইক দিল? তাহলে কি আদিত্য এটা পছন্দ করছে যে আমি অন্য কাউকে ভালোবাসি, আমি অন্য কাউকে ভালোবেসে সুখে থাকি? তখন ভাবে যে আমাদের সংসার তো দুজনের দুদিকে চলে গেছে, সুতরাং মনের মধ্যে আদিত্যর প্রতি অভিমান আর রাগ পুষে রেখে লাভ নেই। সরি বলে সমস্ত কিছুর মীমাংসা করে দেওয়া উচিত। তাই হঠাৎই একদিন অর্ণা আদিত্যকে মেসেজে লিখে দেয়, সরি, আমায় তুমি ক্ষমা করে দিও। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে, সংসারে সব কাজে ধ্যানে মেসেজের বাকি অংশটা না হয় পরের পাঠে শুনবেন। আজকের মতো এই পর্যন্তই। শুনতে থাকুন আমার গল্প, আমারই আধুরি কাহিনী। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।